কলকাতা শহরের দক্ষিণ পশ্চিমে অবস্থিত মেটিয়াবুরুজে বর্ধমান রাজাদের একটি পড়ে থাকা কুঠি ভাড়া নিয়ে সেখানেই বসবাস করতে শুরু করেন ওয়াজেদ আলী শাহ। মোঘল আমলে ওই অঞ্চলে একটি কেল্লা ছিল, নাম ছিল আলিগড় কেল্লা। মাটিতে গড়া সেই আলিগড় কেল্লা থেকেই মাটিয়া বুরুজ বা মেটিয়া বুরুজ। ভাগ্যাহত বাদশাহ ওয়াজেদ আলী এই মেটিয়া বুরুজেই একদা জাঁকিয়ে বসেছিলেন এবং হয়ে উঠেছিলেন মেটিয়া বুরুজের নবাব। ওয়াজেদ আলীকে ব্রিটিশরা বন্দি করে লখনৌ থেকে কলকাতায় এনে নির্বাসনে রাখেনি, তিনি নিজের ইচ্ছায় কলকাতায় এসেছিলেন। ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড ডালহাউসি অন্যায়ভাবে তাঁর রাজ্য অধিগ্রহণ করে তাঁকে রাজ্যহারা করেছিল। তার পরবর্তী গভর্নর জেনারেল লর্ড ক্যানিংয়ের কাছে তার প্রতিকার ও বিচার চাইতে নবাব কলকাতায় এসেছিলেন। কলকাতায় স্থায়ীভাবে বসবাসের তাঁর কোনো ইচ্ছা ছিল না। তিনি ঠিক করেই এসেছিলেন কলকাতায় কোনো সুরাহা না হলে তিনি ইংল্যান্ড পাড়ি দেবেন এবং তাঁর হারানো রাজ্য ফিরে পেতে রানী ভিক্টোরিয়ার কাছে দরবার করবেন। কলকাতার কাউন্সিল আশাতীতভাবে নবাবের প্রতি কোনো সম্মান ও গুরুত্ব প্রদর্শন করেনি। ভাগ্যাহত নবাব তাই ঠিক করলেন ইংল্যান্ড পাড়ি দেবেন, কিন্তু তার শরীর বাদ সাধল। লখনৌ থেকে কলকাতা 2 মাসের যাত্রা। এবং যখন উনি এলেন উনি বিধ্বস্ত, কেন বুঝতেই পারছেন মে মাসের ওই গরমের মধ্যে উনি স্টিমারে করে এসছেন এবং সম্পূর্ণ অসুস্থ, স্ক্যাবিজ রোগাক্রান্ত, এবং এই অবস্থাতে ওনার বদ্যিরা ডাক্তাররা বললেন যে এই শরীরের অবস্থাতে অত দীর্ঘ সমুদ্র পাড়ি দিয়ে ইংল্যান্ডে যাওয়াটা উচিত হবে না। তখন উনি একটি কমিটি গঠন করে কমিটিকে ইংল্যান্ডে পাঠালেন। সেই কমিটিতে ওনার মা ছিলেন, ওনার ভাই ছিলেন, ওনার ছেলে ছিলেন এবং মৌলানা মাসিউদ্দিন বলে ওনার বিশ্বস্ত এক ভদ্রলোককে পাঠালেন, যিনি ওকালতিটা কিছুটা জানেন। এইটা নিয়ে উনি ইংল্যান্ডে দরবার করতে পাঠালেন। 1722 সালে সাদাত আলী খান বোরহান উল মুলক যে আউধ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, সেই সমৃদ্ধ সাম্রাজ্যকে বলা হতো দ্য গার্ডেন গ্রেনারি অ্যান্ড কুইন প্রভিন্স অফ ইন্ডিয়া। ফলে এই আউধ সাম্রাজ্যকে দখল করার চেষ্টা ব্রিটিশরা বহু আগে থেকে করেছে। তারা সফল হয়েছে 1856 সালে নবাব ওয়াজেদ আলীর সময়। কেন আওয়াজ ছিল সব থেকে বেশি সমৃদ্ধশালী রাজ্য, এবং আওয়াজে তখনকার দিনে যেটা বলা হয় যে 13 লক্ষ পাউন্ড মানে 1.3 মিলিয়ন পাউন্ড বর্ধিত রাজস্ব আদায় করার একটা সম্ভাবনা ছিল। সেই লোভ তো আর ছাড়া যায় না, যার ফলে নানা রকম অজুহাতে হোক বা যে কারণে হোক আওয়াজের প্রতি একটা নজর তাদের বরাবরই ছিল। পিতা আমজাদ আলীর মৃত্যুর পর 1847 সালে ওয়াজেদ আলী সিংহাসনে আরোহণ করেন। এবং পরবর্তী 9 বছর রাজত্ব করেন। সিংহাসনে বসার পর ওয়াজেদ আলী শাসনকার্যে যথেষ্ট মনোযোগী হয়েছিলেন। রাজস্ব, সামরিক ও বিভিন্ন বিষয়ের সংস্কার ও উন্নয়নের কাজে মনোনিবেশ করেছিলেন। প্রজাবৎসল নবাব হিসেবে তিনি প্রজাদের কাছে প্রিয় হয়ে উঠেছিলেন। কিন্তু এসব ব্রিটিশ সরকারের মনোপুত ছিল না। ডালহৌসি ছলে বলে কৌশলে ওয়াজেদ আলীর রাজ্য অধিগ্রহণ করেন। অনেক গবেষক ঐতিহাসিক এই অধিগ্রহণকে বেআইনি ও অবৈধ বলে বর্ণনা করেছেন। এদিকে ইংল্যান্ড থেকে সুখবরের আশায় মেটিয়াবুরুজে অপেক্ষা করছিলেন ওয়াজেদ আলী শাহ। অবসরে ভাবছিলেন তার প্রাণপ্রিয় লখনৌ ও তার প্রজাদের কথা। হয়তো ভাবছিলেন ভাগ্য প্রসন্ন হলে তিনি আবার ফিরে যাবেন লখনৌ এবং আগের মতো রাজত্ব করবেন।
কিন্তু ভাগ্য তার জন্য অন্য কিছু মজুত করে রেখেছিল। সারা দেশ জুড়ে জ্বলে উঠল আগুন, 1857 সিপাহী বিদ্রোহের আগুন। সেই আগুনের আঁচ এসে পড়ল কলকাতায়। খবর রটে গেল বারাকপুর ও দমদম ক্যান্টনমেন্ট থেকে বিদ্রোহী সিপাহীরা কলকাতা আক্রমণ করতে আসছে। ছুটোছুটি পড়ে যায় কলকাতার সাহেব বাবু বেবিদের মধ্যে। এই অবস্থায় গভর্নর জেনারেল লর্ড ক্যানিং চিন্তা করলেন, বিদ্রোহীদের সাথে ওয়াজেদ আলী মিলে গেলে অবস্থা বেগতিক হতে পারে। তাই 7-5 আর না ভেবে ওয়াজেদ আলীকে বন্দি করতে সৈন্য পাঠালেন। তাকে বন্দি করে এনে রাখা হলো ফোর্ট উইলিয়ামে। 15ই জুন 1857 সালে ভোরবেলায় জিএফ এডমন্ডস্টোন বলে এক ভদ্রলোক, যিনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সেক্রেটারি ছিলেন, ওনার নেতৃত্বে প্রায় 500 জনের একটি দল এবং বেশিরভাগই সেখানে সৈন্য জলপথে মেটিয়াবুরুজ গিয়ে পৌঁছলেন এবং অতর্কিতভাবেই বাদশাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হলো। বাদশা কিন্তু এর কোনো প্রতিবাদ করেননি, লোক লস্কর দিয়ে কোনো রকম বিরোধিতাও তৈরি করেননি। উনি ভদ্রভাবে শান্তভাবে উনি এসে ফোর্ট উইলিয়ামে উনি বন্দী হিসাবে আশ্রয় নিলেন। এই সময় ওয়াজেদ আলীর এক বেগম, বেগম হজরত মহল, লখনৌতে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে। বিদ্রোহীরা ওয়াজেদ আলী ও বেগম হজরত মহলের সন্তান বিরজিস কাদেরকে আউদের সিংহাসনে বসিয়ে দিলেন। তাকে স্বীকৃতি দিলেন দিল্লির বাদশাহ বাহাদুর শাহ জাফর। ওয়াজেদ আলী ফোর্ট উইলিয়ামে বন্দী ছিলেন 1857 জুন থেকে 1859 সালের জুলাই পর্যন্ত, মোট 25 মাস। তারপর ছাড়া পেয়ে আবার তিনি মেটিয়াবুরুজে ফিরে আসেন। ইতিমধ্যে মহাবিদ্রোহের আগুন পুরোপুরি নিভে গেছে। কোম্পানির বদলে সরাসরি নিজের হাতে ভারত শাসনের ভার তুলে নিয়েছেন রানী ভিক্টোরিয়া। ওয়াজেদ আলী শাহ তার আগেই জেনে গেছেন রাজ্য ফিরে পাবার কোনো আশা আর নেই। ফোর্ট উইলিয়ামের কারাগারে বসেই নবাব খবর পেয়েছিলেন তার মা আউলিয়া বেগম, ভাই সেকেন্দার হাসমত, সেকেন্দারের কন্যা রাফাতারা বেগম বিদেশেই মারা গেছেন এবং মিশন পুরোপুরি ব্যর্থ হয়েছে। এবার সমঝোতা ছাড়া ওয়াজেদ আলীর সামনে আর কোনো পথ খোলা রইল না। গভর্নর জেনারেলকে চিঠি লিখে জানালেন তিনি সব রকম মামলা তুলে নেবেন এবং সরকারের প্রস্তাবিত পেনশন গ্রহণ করবেন। ব্রিটিশ সরকারও রাজি। বছরে 12 লাখ টাকা ভাতার বন্দোবস্ত করে নবাবের প্রতি তাদের সব দায়িত্ব চুকিয়ে দিল ইংরেজ সরকার। আর পরিবর্তে মহামান্য রানী পেলেন আরও 50 লাখ প্রজা, বছরে 13 লক্ষ পাউন্ড বাড়তি রাজস্ব এবং গাঙ্গেয় উপত্যকার সুজলা সুফলা আউদের 40,000 বর্গমাইল উর্বর জমি। ইংরেজরা ওয়াজেদ আলীর রাজত্ব কেড়ে নিতে পেরেছিল, কিন্তু তার নবাবিয়ানা কেড়ে নিতে পারেনি। সেই নবাবিয়ানা, সেই নাচ গান কবিতা, সেই ইমারতের নেশা, সেই চিড়িয়াখানা আর বাগ বাগিচা, ওয়াজেদ আলীর হাতের ছোঁয়ায় মেটিয়াবুরুজ যেন হয়ে উঠল গৌরবের দিনের লখনৌর প্রতিচ্ছবি, আর ওয়াজেদ আলী হয়ে উঠলেন মেটিয়াবুরুজের নবাব। তিনি বাস করতেন সুলতান খানা নামে একটি প্রাসাদে। নাচ গান ও অন্যান্য বাদশাহী শখের মতো ওয়াজেদ আলীর বাড়িঘর বানানোরও শখ ছিল। তার প্রাসাদের চারপাশে তিনি আরও বহু মহল, বাড়ি ও বাগান বানিয়েছিলেন।
নবাব ওয়াজেদ আলী শাহ ছিলেন ধর্মপ্রাণ মানুষ। রমজানে মাসভর রোজা রাখতেন, প্রতিদিন নামাজ ব্রত পালন করতেন। মহরমের মাতম বা শোক অনুষ্ঠানও তিনি পালন করতেন নিষ্ঠা সহকারে। কখনো মদ, আফিম বা চরস স্পর্শ করতেন না। তিনি মেটিয়াবুরুজে প্রাসাদের সঙ্গে সঙ্গে অনেকগুলো ধর্মীয় ইমারতও গড়ে তুলেছিলেন। বেশ কিছু মসজিদ ছাড়াও নবাব তৈরি করেছিলেন সিবতানাবাদ, ইমামবাড়া। এবং খাস ইমামবাড়া, বেতুক বকা। কলকাতায় বিরিয়ানির প্রচলন বা বিরিয়ানিতে আলুর সংযোজন, বাংলার শিল্প সংস্কৃতিতে ওয়াজেদ আলীর অবদান বলতে শুধু এইটুকুই ছিল না। তিনি ছিলেন অতিশয় সুসংস্কৃত রুচিবান একজন অভিজাত পুরুষ, একজন মরমিয়া কবি ও উঁচুদরের শিল্পী। এই ওয়াজেদ আলী শাহকে আমি বাংলার নবজাগরণের একজন পথিকৃৎ হিসাবে অবশ্যই রাখব। তার কারণ হচ্ছে আজকে ওয়াজেদ আলী শাহ অনেক কিছুই আমাদের বাংলা সংস্কৃতির মধ্যে নিয়ে এসছেন, যেটা নবজাগরণের পথিকৃতা করেছিলেন, আজও যেটা বহন করে চলেছি আমরা। वाजिद अली शाह जब कलकत्ते आए तो यहाँ कलकत्ते में पहले ख्याल, ठुमरी, तबला इतना नहीं था, बल्कि ना के बराबर था। यहाँ धुरपद का चलन ज़्यादा था, क्योंकि बिष्णुपुर में कासिम अली खां साहब आते थे जिन्होंने जादू भट्टों को सिखाया था, मगर वो सब धुरपदिये थे, धुरपद गाते थे। और यहाँ मटिया बुरुज में अली बख्श नाम के एक गवैये थे, बहुत बुज़ुर्ग, जो कि ग्वालियर के थे। तो वो यहाँ मटिया बुरुज कोर्ट में थे। फिर उन्होंने यहाँ बामन चरण को सिखाया, अघोर बाबू को सिखाया। तो ये लोग अब बामन चरण को ख्याल सिखाया और अघोर बाबू को धुरपद सिखाई। और फिर यहाँ तबले का भी चलन शुरू हुआ, लखनऊ बाज का। নবাব ওয়াজেদ আলী শাহ যখন মেটিয়াবুরুজে জমিয়ে বসছেন, তখন ওই অঞ্চলে 1000-5 লোক বাস করতেন। ধীরে ধীরে মেটিয়াবুরুজের জৌলুস বাড়তে থাকল, লোকসংখ্যাও বাড়তে থাকল। এক সময়ে তা পৌঁছে যায় 40-50 হাজারে। রইস থেকে সাধারণ বিভিন্ন শ্রেণীর মানুষজন তখন নিয়মিত লখনৌ থেকে পাড়ি জমাতেন মেটিয়াবুরুজে জীবিকার সন্ধানে। তাদের সাথে আসতে শুরু করে লেখক, শিল্পী, গায়ক, নর্তকী, সবাই। এই সবাইকে নিয়েই জমে উঠেছিল ওয়াজেদ আলীর মেটিয়াবুরুজ, গড়ে ওঠে দ্বিতীয় লখনৌ। जब नवाब वाजिद अली शाह कलकत्ते तशरीफ़ लाए तो उनके साथ जो लोग आए थे, उनमें से नियामतुल्लाह खां साहब, जिनको वाजिद अली शाह ने सरकार का खिताब भी दिया था, वो हमारे बुज़ुर्गों में से थे। वो उनके साथ आए। और बासत खां साहब, जो सैनी तानसेन के परपोतों में से थे, वो आए। और फिर यहाँ मटिया बुरुज में जब यहाँ कोर्ट शुरू हो गया तो वो यहाँ के कोर्ट म्यूजिशियंसों में से और नवाब साहब के उस्तादों में से दोनों थे। ওয়াজেদ আলী নিজেই ছিলেন ঠুমরি ও কত্থকের একজন উঁচু দরের শিল্পী। অনেক আসরে তিনি নিজে গাইতেন ও নৃত্য পরিবেশন করতেন। সেসব আসরে যোগ দিতেন কলকাতার বাঙালি সংস্কৃতি রসিক বিখ্যাত মানুষজনেরা। এবং একটি ছোট্ট ঘটনা বলি, সেটা হয়েছিল 1867 সালে। উনি নিজে একবার কত্থক পরিবেশন করেছিলেন, কারণ ওনার গুরু ছিলেন তখনকার দিনে বিখ্যাত ঠাকুর প্রসাদ। এই ঠাকুর প্রসাদের থেকে কত্থক শিখেছিলেন। সেই কত্থক উনি পরিবেশন করেছিলেন মেটিয়াবুরুজের দরবার হলে। সে এক অভিনব জিনিস, সেটা করেছিলেন আবার হোলির সময়। আবির ছড়িয়ে
ওয়াজিদ আলী শাহ সেখানে কত্থক নেচেছিলেন এবং অনেক বিশিষ্ট বাঙালি সঙ্গীতজ্ঞ সেখানে উপস্থিত ছিলেন। অগরনাথ চক্রবর্তীর মতন মানুষ ছিলেন, বা যদুনাথ ভট্টাচার্য, যাকে আপনারা বিশেষ করে যদু ভট্ট বলে জানেন। এবং সর্বোপরি ঠাকুর পরিবারের সঙ্গে কিন্তু ওনার একটা যোগসূত্র ছিল সৌরেন্দ্র মোহন ঠাকুরের মাধ্যমে। গবেষকদের মতে তিনি মোট 42টি গ্রন্থ রচনা করেছেন। তার মধ্যে হুজনে আখতার, তারিকি পরিখানা ও তারিকি মুমতাজ অন্যতম। হুজনে আখতার বা আখতারের বেদনা গ্রন্থে তিনি ফোর্ট উইলিয়ামে তাঁর কারাজীবনের দিনগুলির কথা লিখে রেখেছেন। ये सरोद जो बाजा है ये काबली रबाब से इसका ये आया है। पहले काबली रबाब था जिसमें लकड़ी की प्लेट होती थी। ये प्लेट उन्होंने इसको तब्दील किया, इसमें लोहे की प्लेट लगाई, तार सब गट स्ट्रिंग्स से पहले इसमें लोहे के स्ट्रिंग्स लगाए और इसका मिलाने का तरीका भी बदला। कुछ काम तो लखनऊ में शुरू हो गया था, मगर फाइनल टचेस जो हैं वो यहाँ कलकत्ते में मटिया बुरुज में वाजिद अली शाह साहब के कोर्ट में ये काम मुकम्मल हुआ। ইমারতের মতো নবাবের আরেকটি শখ ছিল পশুপালন ও সংরক্ষণ। তিনি মেটিয়াবুরুজে একটি আস্ত চিড়িয়াখানা গড়ে তুলেছিলেন, যার রক্ষণাবেক্ষণের জন্য পশুরক্ষক ছিলেন 800 জন। 300 জন কবুতরবাজ, 300 জন মৎস্যপালক ও 40 জন সাপুড়ে। নবাবের পশু পাখির খাবার জোগাতেই নাকি সেই সময় মাসে প্রায় 1000 টাকা খরচ হয়ে যেত। তার আমলেই শুরু হয় কলকাতা চিড়িয়াখানা। মাঝে মাঝে ওয়াজেদ আলী এই চিড়িয়াখানা দেখতে যেতেন এবং নিজের চিড়িয়াখানার সংগ্রহ থেকেই কিছু কিছু পশু পাখি তিনি দান করতেন। তৎকালীন চিড়িয়াখানার অধ্যক্ষ রাম ব্রহ্ম সান্যালের সাথে ওয়াজেদ আলীর সখ্যতা গড়ে উঠেছিল, আর কলকাতা এশিয়াটিক সোসাইটির তৎকালীন পরিচালক এডওয়ার্ড ব্লিথের মাধ্যমে চার্লস ডারউইন ওয়াজেদ আলীর চিড়িয়াখানার পশু পাখির খবর নিতেন। এছাড়া আরও নানাভাবে ওয়াজেদ আলী প্রভাবিত করেছিলেন কলকাতার সংস্কৃতিকে। জাঁক জমকপূর্ণ মহরমের মিছিল, হোলি উৎসব, বুলবুলের লড়াই, ঘুড়ি ওড়ানো, পায়রা ওড়ানো, এমনকি পান, তামাক ও পোশাকেও তিনি লখনৌ সংস্কৃতির আভা ছড়িয়েছিলেন বাঙালির অভ্যেসে। वाजिद अली शाह ने कृष्ण कन्हैया के किस्से भी लिखे और इसको रहस्य में उन्हीं ने बैले के टाइप में किया है। इससे पता चलता है कि वो हर मज़हब को मानते थे और हर मज़हब की अच्छाई को वो कबूल करते थे। ডক্টর জি.ডি. ভাটনগর তার বই আওয়াধ আন্ডার ওয়াজেদ আলী শাহতে লেখেন, "It was the literary and artistic attainments of Wajid Ali Shah which distinguished him from his contemporaries." ওয়াজেদ আলী শাহর মৃত্যু হয় 1887 সালে। তার মানে তিনি কলকাতায় ছিলেন 1856 থেকে 1887, দীর্ঘ 31 বছর। লখনৌ সংস্কৃতির সঙ্গে কলকাতার বড় বড় মানুষের সরাসরি পরিচয় এই 3 দশকেই। তার মৃত্যুর 136 বছর অতিক্রান্ত প্রায়। ওয়াজেদ আলীর মেটিয়াবুরুজের সেই সমৃদ্ধির ছিটেফোঁটাও পাওয়া যাবে না আজকের মেটিয়াবুরুজে। বদলে গেছে সব, তবুও সংস্কৃতি রসিক বাঙালির সংস্কৃতির ইতিহাস থেকে তাঁকে মোছা যাবে না।
তার উজ্জ্বল স্মৃতি এই শহর তথা এ বাংলা স্মরণ করবে চিরকাল। बाबुल मरा नैहर छूट जाए मोरा नैहर छूट ही जाए चार कहार मिले मोरी डोलिया सजावे मोरा अपना बेगाना टूट जाए मोरा नहीं टूट ही जाए अंगना तो पर्वत भया और तेरी भई विदे ले घर बाबुल अपनो मैं चली पिया के दे बाबुल मोरा